আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব কপার নিষ্কাশন। তা কপার নিষ্কাশন করার জন্য আমরা যে আকরিককে ব্যবহার করি, কপার প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস থেকেই মূলত কপার উৎপাদন করা হয়। এছাড়াও কপার গ্লান্স আছে, কিন্তু প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটিস। তাহলে আমরা আলোচনা করব কপার পাইরাইটিস থেকে কপার নিষ্কাশন। কপার পাইরাইটিস থেকে কপার নিষ্কাশন। তা কপার পাইরাইটিস এর ফর্মুলা হচ্ছে CuFeS2। তা কপার পাইরাইটিস যেহেতু সালফাইড ঘটিত একটা তোমার আকরিক, তার জন্য তোমরা জানো প্রথমে আমরা কি করব, গাড়িকরণ। তাহলে এই গাড়িকরণে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব, সেটা হচ্ছে ফেনাভাসন পদ্ধতি। তো ফেনাভাসন পদ্ধতি এটা আমরা ডিটেলস আলোচনা এখন আর করছি না। তোমরা আগে শিখেছো যে ফেনাভাসন পদ্ধতিতে আমরা কি করি না, তো আকরিককে চূর্ণ করে নিই, তার মধ্যে পাইন তেল, জ্যানথেট, সোডিয়াম জ্যানথেট মিশিয়ে দেওয়া হয়, বায়ুপ্রবাহ চালনা করা হয় এবং একটা প্যাডেলের সাহায্যে ভেতরে আলোড়ন করা হয়, যে প্রচুর ফেনা উৎপন্ন হয়, আর সেই ফেনাগুলোর সঙ্গে সঙ্গে তোমার কপার পাইরাইটিস ভেসে ওঠে। তাহলে এইভাবে দেখা যায় যে গাড়িকৃত আকরিকে প্রায় 25 থেকে 30% পর্যন্ত কপার থাকে। তাহলে গাড়িকৃত আকরিকে 25 থেকে 30% আকরিক থাকে। তাহলে এবার দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে গাড়িকৃত আকরিকের তাপজারণ। তাহলে এবার আমরা করব গাড়িকৃত আকরিকের তাপজারণ। গাড়িকৃত আকরিকের তাপজারণ। তা এই পদ্ধতিতে আমরা কি করি, তোমরা জানো তাপজারণ প্রক্রিয়া কি করা হয়, যে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে উচ্চ উষ্ণতায় কিন্তু গলনাঙ্কের থেকে নিম্ন উষ্ণতায় ধাতব আকরিককে উত্তপ্ত করা হয়। তা এই আকরিকের মধ্যে, কপার পাইরাইটিসের মধ্যে তোমার অশুদ্ধি হিসাবে কিছু তোমার আর্সেনিক, তারপরে ফসফরাস, অ্যান্টিমনি, সালফার, এই সমস্ত মিশে থাকে। তাহলে যখনই আমরা অতিরিক্ত অক্সিজেন পাঠাচ্ছি, তখন দেখব কি এই আর্সেনিক, অ্যান্টিমনি, সালফার, ফসফরাস এগুলো বিভিন্ন রকমের উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়। যেমন আর্সেনিক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ফেলে AS2O3। ফসফরাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ফেলে ফসফরাস পেন্টক্সাইড, বা P4 লিখতে পারো, ফসফরাস P4 হিসেবে থাকে। অ্যান্টিমনি Sb, এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি করবে Sb2O3। এটা 3 দাও, 2 দাও, 4। আবার সালফার, সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। এবং তাছাড়াও আকরিকের মধ্যে যদি জলীয় বাষ্প থাকে, কার্বন
উপস্থিত থাকে তাহলে সেগুলো তাপজারণের সঙ্গে সঙ্গে নির্গত হয়ে যায়। তাহলে তাপজারণ করলে আমরা এই সমস্ত ধাতু যেগুলো অশুদ্ধি হিসাবে কপার পাইরাইটিসের সঙ্গে মিশে থাকে সেগুলোও কিন্তু বিভিন্ন রকমের উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে অপসারিত হয়। এরপরে মূলত যেটা থাকছে তোমার গাড়িকৃত আকরিকে কপার পাইরাইটিস, এই কপার পাইরাইটিসের সঙ্গেও অক্সিজেনের বিক্রিয়া হয়। বিক্রিয়াতে আমাদের কি কি ফলাফল দেখা যায় লক্ষ্য করো। বিক্রিয়াগুলো মুখস্থ করবে, পরীক্ষায় এই ধাপগুলো অনেক সময় লিখতে দিতে পারে, ছোটো ছোটো 2 নম্বর পরীক্ষা কোশ্চেন হিসেবে দিয়ে দেয়। তা কপার পাইরাইটিস CuFeS2, তার সঙ্গে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে Cu2S প্লাস FeS প্লাস SO2 উৎপন্ন হবে। CuFeS2 সেখান থেকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হচ্ছে Cu2S, FeS এবং SO2। একটু বিক্রিয়াটা ব্যালেন্স করে নিই। সালফার এখানে 4টে আছে, তাহলে এখানে 2 বসাই, এখানে একটা 3 ছিল, 2 বসালে ব্যালেন্স হয়ে গেল। এছাড়াও এভাবে যেরকম হতে পারে রিয়াকশানটা, আবার অন্যভাবেও হতে পারে। দেখো CuFeS2 প্লাস O2 এদের বিক্রিয়াতে তোমার এক্ষেত্রে এরকমও হতে পারে Cu2S প্লাস FeS প্লাস SO2। এবার দেখা যাচ্ছে এখানে ধরো 2 মোল, এখানে দিলে 4 মোল অক্সিজেন দিয়ে তৈরি হয়ে গেল এই FeS বলছে, এরকম FeO ফর্মেশন, FeO নাহলে তো একই বিক্রিয়া হয়ে যায়। তাহলে CuFeS2 প্লাস 4O2 সেখান থেকে তৈরি হলো Cu2S প্লাস 2FeO প্লাস 3SO2। পরবর্তীতে তোমার এই যে Cu2S উৎপন্ন হলো, FeO উৎপন্ন হলো, এদের মধ্যে আবার রিয়াকশান হয়, কারণ এক ধাপে সবগুলো কিন্তু অপসারণ হয় না। এই যে FeS যেটা তৈরি হয়েছে সেই FeSটা দেখা যায় পরবর্তীতে আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তোমার পরিণত হয়ে যায় FeOতে। FeO এভাবেও হতে পারে, আবার এই যে FeS যেটা তৈরি হয়েছে সেই FeSটা আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে FeO প্লাস SO2 তাতে পরিণত হলো। তাহলে এখানে আমি ব্যালেন্স করে নিই 2FeS প্লাস 3O2, তাহলে এখান থেকে হচ্ছে 2FeO প্লাস 2SO2। তাহলে এরকমভাবে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে গেল। পরবর্তীতে দেখা যায় এই কিউপ্রাস সালফাইড যেটা তৈরি হয়েছে সেটা আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইডে পরিণত হতে পারে। তার মানে তো আবার বিক্রিয়া এরকম হতে পারে যে CuS প্লাস FeO তাদের মধ্যে বিক্রিয়াতে CuO প্লাস SO2 এটা Cu2S করে দাও, Cu2S প্লাস FeO, Cu2O প্লাস SO2। তাহলে একটু ব্যালেন্স করে নিই। এখানে একটা 2 বসিয়ে দিই, এখানে একটা 2 বসিয়ে দিই, তাহলে সালফার 2টো, তাহলে এখানে একটা যা গন্ডগোল হয়ে গেল। Cu2S প্লাস FeO প্লাস O2, Cu2S প্লাস O2 সেখান থেকে Cu2O প্লাস SO2 এরকম হতে পারে। তাহলে অক্সিজেনটা একটু সমতা করে নিই। তাহলে ওধারে অক্সিজেন হচ্ছে 3, এখানে একটা 2 বসিয়ে দিই, তাহলে 6, 3 বসিয়ে দিলাম, তাহলে এরকম হয়ে গেল। পরবর্তীতে দেখা যায় এই Cu2 যেগুলো উৎপন্ন হয়েছে সেই Cu2গুলো আবার এই FeS-এর সঙ্গে পুনরায় বিক্রিয়া করতে পারে। বিক্রিয়াগুলো কী হয়, রিপিট হয়, বারবার রিপিট হতে হতে তোমার আস্তে আস্তে ধাতুগুলো থেকে অপসারণ ঘটে, অশুদ্ধিগুলো।
যে আবার তৈরি হয়ে গেল ধরো CO2S প্লাস FeO। তাহলে আমরা শেষ পর্যন্ত তাপজারিত আকরিকে মূলত যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে FeS থেকে যায় কিছুটা, CO2S থাকে আর FeO থাকে। তাহলে তাপজারিত আকরিকে CO2S, FeO ও FeS উপস্থিত থাকে। তাহলে এইভাবে যে তাপজারিত আকরিক পেলাম, সেই তাপজারিত আকরিক থেকে এবার আমরা প্রস্তুত করব ম্যাট প্রস্তুত করা হয়। ম্যাট প্রস্তুত করার জন্য এটাকে একটা মারুত চুল্লিতে নেওয়া হয়। মারুত চুল্লি তোমাদের আগের দিন দেখানো হয়েছিল, তাহলে মারুত চুল্লির একটা ছবি তোমাদের দেখায়। নেক্সট আমাদের ধাপ হচ্ছে যে তাপজারিত আকরিক থেকে ম্যাট প্রস্তুতি। তাপজারিত আকরিক থেকে ম্যাট প্রস্তুতি। তাহলে ম্যাট প্রস্তুত করার জন্য আমরা কি করছি, একটা মারুত চুল্লি নিচ্ছি। মারুত চুল্লিটা একটু অন্যরকম হবে, লোহা নিষ্কাশনের মতন ওরকম ডিজাইন নয়, একটু অন্যরকম ডিজাইন। তোমার এখানেও সেই একধারে ধাতুমল নির্গমন করার রাস্তা আর একধারে ম্যাট নির্গমন করার রাস্তা থাকে, আর এর মাঝখানে বায়ু পাঠানোর রাস্তা করা। এখান দিয়ে ধাতুমল বেরোয়, ধাতুমল এখান দিয়ে নির্গত হয় ম্যাট, আর এখান দিয়ে বায়ু প্রবাহ বসানো আছে মাটির উপর। এবার আমরা কি করব, এই যে তাপজারিত আকরিক পেয়েছি, সেই তাপজারিত আকরিককে এই মারুত চুল্লিতে নিয়ে নেওয়া হয়। মারুত চুল্লিতে নিয়ে আমরা কি করব, এর সঙ্গে একটু মারুত চুল্লিতে তাহলে তাপজারিত আকরিক নিলাম। তাপজারিত আকরিক নিয়ে এর সঙ্গে তোমার কোক এবং কিছুটা সিলিকা মিশিয়ে দেওয়া। কোকের কাজ হচ্ছে এখানে জ্বালানি হিসাবে কাজ করে, আর সিলিকা মাথায় রাখবে এখানে বিগালক হিসাবে কাজ করে। তাহলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কি, এটা তাহলে নিচ্ছি তাপজারিত আকরিক প্লাস কোক প্লাস সিলিকা। তাহলে কোকের কাজ হচ্ছে জ্বালানি হিসেবে কাজ করা, আর সিলিকার কাজ হচ্ছে তোমার এটা বিগালক হিসাবে কাজ করা। দিয়ে এবার কী করা হয় না, তো চুল্লির মধ্যে উচ্চ উষ্ণতায় বায়ুপ্রবাহ ঘটানো হয়। এই বায়ুপ্রবাহ ঘটালে কি হবে, তোমার যে FeS উপস্থিত থেকে গিয়েছিল কপার প্যারাইটিস থেকে, যে FeSটা এসেছিলো, সেই FeSটা এইভাবে উত্তপ্ত করলে, অক্সিজেন পাঠালে কিছুটা, আমি বলবো না যে সম্পূর্ণ নির্গত হয়ে যাচ্ছে, কিছুটা, কারণ যেখানে আমি বায়ুপ্রবাহ হচ্ছে তার কিছুটা পরিমাণ দেখা যাচ্ছে কি FeSটা পরিণত হয়ে গেল FeO, আর সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসাবে নির্গত হলো। তাই বলে সম্পূর্ণ যে FeS নির্গত হয়ে গেল তা নয়, এই ধাপে কিছুটা হলো, পরবর্তী ধাপে আবার বাকি অংশগুলো হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স করে নিই, 2FeS প্লাস 3O2, সেখান থেকে 2Fe প্লাস 2SO2। তাহলে এরকমভাবে FeOতে পরিবর্তিত হচ্ছে। আর যেহেতু এখানে সিলিকা মেশানো আছে, এটা একটা বিগালক, তাহলে এই সিলিকা SiO2র সঙ্গে বিক্রিয়া করে
FeSiO3-তে পরিণত হয়। তাহলে FeSiO3 এটা তোমার একটা ধাতুমল গঠন হয়ে গেল। FeSiO3 একটা ধাতুমল গঠন হলো। তাহলে ধাতুমলগুলো জানো যে কি হয়, হালকা হয়। তাহলে হালকা হলে এই ওপরের নল দিয়ে বেরিয়ে আসবে, আর তুলনামূলকভাবে যেটা ভারী সেটা কোনগুলো, তাহলে Cu2S আর FeS, Cu2S আর FeS কিছুটা পরিমাণ আবার থেকে গেল। মানে Cu2S তো থাকবে, ওটা কোনো বিক্রিয়া করেনি, আর FeS যেটা ছিল তার কিছুটা FeO-তে পরিণত হলো, এবং এর সঙ্গে আরও কিছু FeO ছিল, সেগুলো কী হচ্ছে, SiO2-র সঙ্গে বিক্রিয়া করে FeSiO3 ধাতুমল হিসেবে বেরিয়ে গেল। কিন্তু তা সত্ত্বেও আরও কিছুটা FeS কিন্তু থেকে গেল। তাহলে এই FeS আর যে Cu2S যেটা আমি তাপজারিত আকরিক থেকে পেয়েছিলাম, সেই দুটো একসঙ্গে যখন থাকছে ধাতুমল বেরিয়ে যাওয়ার পরে, তাকে আমরা বলছি ম্যাট। তা পরীক্ষায় খুব প্রশ্ন দেয়, ম্যাট কি? তাহলে ম্যাট হচ্ছে যে তাপজারিত আকরিক, কপার প্যাটিসের তাপজারিত আকরিক, তার মধ্যে উপযুক্ত পরিমাণ কোক এবং SiO2 মিশিয়ে উত্তপ্ত করলে ধাতুমল গঠনের পরে এই মিশ্রণের মধ্যে যে Cu2S এবং FeS এর মিশ্রণ করে থাকে, কিউপ্রাস সালফাইড এবং ফেরাস সালফাইডের যে মিশ্রণ, সেটাকেই বলা হচ্ছে ম্যাট। তাহলে ম্যাট আসলে হচ্ছে Cu2S প্লাস FeS, এই মিশ্রণটাকে আমরা বলছি ম্যাট। এর পরের ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, এই ধাপেই আমরা কপার নিষ্কাশন করব, সেটা হচ্ছে শতবিজারণ পদ্ধতি। শতবিজারণ পদ্ধতির সাহায্যে ব্লিস্টার কপার প্রস্তুত করা। তাহলে পরবর্তী ধাপে আমরা বলছি কি, শতবিজারণ পদ্ধতিতে ব্লিস্টার কপার প্রস্তুত। শতবিজারণ পদ্ধতিতে আমরা ব্লিস্টার কপার প্রস্তুত করব। তো ব্লিস্টার কেন এসছে না পরে আলোচনা করছি। তা ব্লিস্টার কপার প্রস্তুত করার জন্য আমাদের এক ধরনের ব্যবহার করা হয়, চুল্লি ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে বেসিমার কনভার্টার। চুল্লিটা অনেকটা এরকম দেখতে, এরকম দেখতে। এবার এর সঙ্গে দুখানা হাতল লাগানো থাকে। গতদিন যেরকম বলছিলাম, লোহা নিষ্কাশনের সময় যে স্বয়ংক্রিয় হাতল লাগানো থাকবে, যেটাকে আমরা ওই যেটা রাজমিস্ত্রিরা দেখি যে যখন ঢালাই মশলা তৈরি করে তখন কী করে, এর মধ্যে দিয়ে দেয়, দিয়ে মাখানোর পরে ওটাকে ঘুরিয়ে কাত করে দেয়। এটাও ঠিক সেই রকমভাবে কাত করে দিতে হবে, তাহলে উল্টে যখন আমাদের এই ধাতুমল তৈরি হবে, সেই ধাতুমল যতটা সম্ভব নির্গত হয়ে যাবে। আর এখানে একটা বিশেষ ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে এই চুল্লির মাঝখান দিয়ে একটা বায়ু প্রবাহের নল জড়ানো। চুল্লির মাঝখান দিয়ে একটা বায়ু প্রবাহের নল, সছিদ্র বায়ু প্রবাহের নল দেওয়া হচ্ছে। এবার আমি কি করছি, যেটা ম্যাট প্রস্তুত হয়েছিল, তাপজারিত আকরিক থেকে যে ম্যাট প্রস্তুত করেছিলাম, সেই ম্যাটটাকে এর মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এর ওপরে অর্ধেক পদার্থ থাকবে ম্যাট নলটা, আর অর্ধেক থাকবে নিচে। তার জন্য আমরা মাঝখানে নলটাকে বসিয়েছি। এর কারণ আছে, সে কারণ আমরা আলোচনা করব। এবার আমরা কি করছি, এটা একটা কনভার্টার, এর নাম হচ্ছে বেসিমার কনভার্টার।
বেসিমার কনভার্টার। এই বেসিমার কনভার্টারের মধ্যে আমরা গলিত ম্যাট নিলাম এবং প্রয়োজন মতো এখানেও সিলিকা SiO2 যোগ করব। তাহলে এটা হচ্ছে ম্যাট প্লাস সিলিকা SiO2 দিয়ে কি করব, এই মাঝের নলটা দিয়ে যথেষ্ট পরিমাণ বাতাস, তীব্র বেগে উত্তপ্ত বাতাস, গরম বাতাস চালনা করা হবে। তাহলে গরম বাতাস চালনা করলে কি হবে, তোমার এর মধ্যে কি আছে, Cu2s আর FeS, FeOগুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলো তো SiO2 হিসাবে আগেই বেরিয়ে গিয়েছে। এবার যে FeSগুলো উপস্থিত আছে সেগুলো পুনরায় অক্সেলের সঙ্গে বিক্রিয়া করবে, করে FeO প্লাস SO2। আমি বারবার বলছি যে এক ধাপেই কিন্তু অশুদ্ধি দূর হয় না, তাহলে এতগুলো প্রসেস করার কোনো প্রয়োজনই করতো না। প্রথম ধাপেই আমাদের ধাতু নিষ্কাশন করা হয়ে যেত। অশুদ্ধিগুলো দূর করা যথেষ্ট কঠিন, মানে এগুলো যৌগ হিসাবে থাকে তো একবারে তোমার এত স্থায়ী যৌগ যে সহজে এদেরকে বের করা যায় না, তার জন্য ধাপে ধাপে বিক্রিয়াগুলো ঘটাতে হচ্ছে। তাহলে দেখো এখানে তৈরি হচ্ছে আগের মতো রিয়াকশান 2FeS প্লাস 3O2, 2FeO প্লাস 2SO2। এবার এইভাবে যখন FeO তৈরি হলো, সেই FeOটা SiO2-র সঙ্গে রিয়াকশান করে, দিয়ে তৈরি করে FeSiO3, পুনরায় ধাতুমল গঠন হবে। তাহলে ধাতুমল গঠন হচ্ছে কি না সেটা বোঝার একটা নিয়ম আছে। সেটা কি, যতক্ষণ ধাতুমল উৎপন্ন হতে থাকে ততক্ষণ দেখা যায় যে চুল্লির মুখ দিয়ে নীল বর্ণের সবুজ বর্ণের একটা শিখা উৎপন্ন, মানে এত তাপে বিক্রিয়াগুলো হয় যে ওই উদ্বায়ী পদার্থগুলো যখনই তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে গ্রিন ফ্লেম তৈরি হবে। যখন গ্রিন ফ্লেম তৈরি হওয়া, সবুজ বর্ণের শিখাটা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, তখন বুঝবে ধাতুমল গঠন সমাপ্ত হলো। তাহলে এই ধাতুমল গঠন যখন সমাপ্ত হবে তখন আমরা কী করবো, এই স্বয়ংক্রিয় হাতলটার সাহায্যে এটাকে একটু কাত করব। কাত করলে কি হবে, এর ভেতরে যে ধাতুমল গঠন হয়েছে সেই ধাতুমল অপসারণ হবে। এবার পরবর্তীতে কি হচ্ছে দেখো, অপসারণ তো হয়ে গেল ধাতুমল। এবার কি করা হচ্ছে যে এই কনভার্টারের মধ্যে দিয়ে আবার বেশি পরিমাণ বাতাস, আরও বেশি পরিমাণ বাতাস প্রবল বেগে চালনা করা হচ্ছে। এবারে ঘটনা ঘটছে কি দেখো, এই নল মাঝখানে রাখার বিশেষ তাৎপর্য। আমার তো এর মধ্যে আছে Cu2s। তাহলে কপারের ক্ষেত্রে দেখবে তোমরা একটা পদ্ধতি পড়েছিলে, Cu2s থেকে কপার নিষ্কাশনের জন্য প্রথম দিকে পড়েছিলাম শত বিজারণ। তাহলে আমরা মাঝখানে নলটা রাখার ফলে কি হচ্ছে, এই Cu2sটা আংশিক জারিত হচ্ছে, সমস্ত Cu2s জারিত হতে পারছে না। তাহলে Cu2s অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আংশিক জারিত হয়ে Cu2O প্লাস SO2 গ্যাসে পরিণত হবে। তাহলে এখানে বিক্রিয়াটা এরকম লিখছি, 2Cu2s প্লাস 3O2, সেখান থেকে তৈরি হবে 2Cu2O প্লাস 2SO2। তাহলে তোকে SO2 গ্যাস বেরিয়ে যাবে আর Cu2O উৎপন্ন হয়ে গেল। পরবর্তীতে এই Cu2O আর Cu2s, তাহলে এই উপরের অংশে পরিণত হলো Cu2O আর নিচের অংশে আছে Cu2s। যেহেতু এখানে বাতাস পাইনি, বাতাস না পেলে কী হবে, Cu2s-এর জারণ হয়নি, তাহলে Cu2s হিসেবেই আছে। তখন কি হচ্ছে, এই Cu2O যেটা উৎপন্ন হয়েছে সেটাই আবার Cu2s-এর সঙ্গে রিয়াকশান করছে, দিয়ে পরিণত হয়ে যাচ্ছে ধাতব কপার প্লাস SO2, ধাতব কপার প্লাস SO2, Cu2s প্লাস 2Cu2O, সেখান থেকে তৈরি হবে 6Cu প্লাস SO2। তাহলে এখানে এই যে SO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার দেখো এখানে একটা নাম বলা হয়েছে, বিশেষ নাম, ব্লিস্টার কপার। ব্লিস্টার কথার অর্থ কি? এবার আমি যখনই SO2 এরকম হলো, Cu2O জারিত হলো, এই Cu2S Cu2তে জারিত হলো, শতবিজারণ ঘটলো, এবার তুমি তাপ প্রয়োগ করা বন্ধ করে দিলে,
কাজ তো শেষ, SO2 কিছুটা বেরিয়ে গিয়েছে অলরেডি। এবার যখন ধাতুটা আস্তে আস্তে ঠান্ডা হতে হতে কঠিনে পরিণত হচ্ছে, তখন দেখা যায় কি ওই গলিত ম্যাটের ভেতরে যে SO2 গ্যাস কিছুটা দ্রবীভূত অবস্থায় থাকে। এই যে SO2 গ্যাস সম্পূর্ণ বেরোচ্ছে না, আস্তে আস্তে বেরোচ্ছে, তো ডেনসিটি ধাতুর খুব বেশি। তাহলে সেই SO2 গ্যাসগুলো যখন গলিত ধাতু থেকে, তখন কপার নিষ্কাশন হয়ে গিয়েছে, কপার চলে এসেছে, তাহলে সেই কপারের ভেতর থেকে যখন ওই SO2 গ্যাসগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে, তখন দেখা যায় ওই গলিত কপারের গায়ে ছোপ ছোপ দাগ হয়ে যায়, ফোসকা পড়ার মতন দাগ হয়ে যায়। তা ফোসকাকে আমরা ইংরেজিতে বলি ব্লিস্টার। তার জন্যই আমাদের এর নাম করা হয়েছে ব্লিস্টার কপার। খুব পরীক্ষায় প্রশ্ন আসে, ম্যাট কি, ব্লিস্টার কপার কি, ম্যাট প্রস্তুতির বিক্রিয়া লেখো, ব্লিস্টার কপার প্রস্তুতির বিক্রিয়া লেখো। একটু বিক্রিয়া সম্বন্ধে সচেতন হবে, বিক্রিয়া এখান থেকে আসার সম্ভাবনা খুবই আছে। এবার এই যে ব্লিস্টার কপার প্রস্তুত করলাম, ব্লিস্টার কপারের মধ্যে দেখা যায় যে মোটামুটি 97 থেকে 98% পর্যন্ত তোমার বিশুদ্ধ তামা থাকে। তাহলে ব্লিস্টার কপারে ব্লিস্টার কপারে 97 থেকে 98% বিশুদ্ধ কপার উপস্থিত। ব্লিস্টার কপারে 97 থেকে 98% বিশুদ্ধ কপার উপস্থিত। তাহলে এইভাবে আমরা যে ব্লিস্টার কপার প্রস্তুত করলাম, এই ব্লিস্টার কপারের মধ্যে দেখো এই 2% কিন্তু এখনও অশুদ্ধি থেকে গেল। তো এই 2% অশুদ্ধিগুলোকে দূর করার জন্য, 2 থেকে 3% যে অশুদ্ধি দূর করার জন্য আমাদের দুটো প্রক্রিয়া করা যেতে পারে। এক হচ্ছে তড়িৎ বিশোধন, আর না হলে পোলিং বলে একটা পদ্ধতি আছে, পোলিং। তা বলছি পোলিং কি আর তড়িৎ বিশোধনটা খুব সহজ। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, দেখবে কপার বিশুদ্ধিকরণ বলে একটা টার্ম ছিল, ক্লাস 10-এর বইয়ে ছিল। সেই ক্লাস 10-এ আসলে মাঝখান থেকে একটা টপিক করে দেওয়া হয়েছিল, তা সেটা একটু আমি বলে দিই ক্লাস 10-এর বিষয়টা। তারপর আমরা পোলিং বলে একটা ধাপ আছে, সেই ধাপটা বলবো, তাহলেই কপার নিষ্কাশনটা মোটামুটি আলোচনা হবে। তো তড়িৎ বিশোধন এখানে কি করা হয় তোমরা জানো, যে একটা পাত্রে আমরা কপার সালফেট সলিউশন নিই, কপার সালফেট সলিউশনে এটা বিয়োজিত হয়ে Cu2+ আর SO4 2- আয়ন উপস্থিত থাকে। একটা অশুদ্ধ মোটা তামার দণ্ড নেওয়া হয়, আর একটা বিশুদ্ধ সরু তামার দণ্ড নেওয়া হয়। তাহলে এটা হচ্ছে, দেখবে মনে পড়ে যাবে তোমাদের, অশুদ্ধ তামার দণ্ড, আর এটা হচ্ছে বিশুদ্ধ তামার দণ্ড। এবার তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছো, যে এটাকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করে, এটাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করি। তাহলে এটাকে আমরা বলবো কি অ্যানোড, আর এটাকে বলবো ক্যাথোড। এবার তোমরা জানো যেখানে অ্যানোড বিক্রিয়া কি হয়, অ্যানোড বিক্রিয়াতে দেখা যায় যে এই ধাতব কপারের থেকে, অশুদ্ধ যে কপার দণ্ড, সেখান থেকে দ্রবণে Cu2+ আয়ন মুক্ত হয়। আর ক্যাথোড বিক্রিয়া তোমরা জানো, সেখানে Cu2+ আয়ন 2খানা ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়। তা ধাতব কপারে যখন পরিণত হচ্ছে, তাহলে দেখবো কি এই দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়বে, এই দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়বে, আর এর গায়ে কী হবে, আস্তে 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 বিশুদ্ধ কপার এসে সঞ্চিত হবে। তাহলে এইভাবে যখন কপার অনেকটা সঞ্চিত হবে, তখন আমরা, যখন এটা ক্ষয় শেষ হয়ে যাবে, তখন দেখব কি
প্রক্রিয়াটাও বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আমরা তড়িৎ বিশোধন প্রক্রিয়ার সাহায্য নিয়ে কি করতে পারি না তো ধাতব কপার, বিশুদ্ধ ধাতব কপার সেটাকে মুক্ত করতে পারি। এছাড়াও আমাদের আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলবো, সেটাকে বলা হচ্ছে তাপশোধন পদ্ধতি। এখানেই পোলিং কথাটা আছে। তা তাপশোধন প্রক্রিয়াতে কি করা হচ্ছে, যে ব্লিস্টার কপার পেলাম তাকে আবার সিলিকার আস্তরণযুক্ত একটা পরাবর্ত চুল্লিতে অল্প বায়ু প্রবাহে গলানো হচ্ছে। তার ফলে কী হয়, এর মধ্যে অশুদ্ধি হিসেবে আবার দেখা যায় যে সালফার, আর্সেনিক এই সমস্তগুলো থেকেই থাকে। সেগুলো তোমার কী হবে না তো উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়ে নির্গত হয়ে যাবে। আবার এর মধ্যে কিছু পরিমাণ অশুদ্ধি হিসেবে এফিও থাকে, যেটা এই যে সিলিকার আস্তরণযুক্ত বললাম, তাহলে সিলিকার সঙ্গে বিক্রিয়া করে FeSiO3 ফেরাস সিলিকেট হিসাবে নির্গত হয়। তাহলে এইভাবে কিন্তু আবার কিছুটা আমরা ধাতুমল গঠন দেখতে পাই। তাহলে কি বলছি, তাহলে আবার কি করবে না তো ওই সিলিকার আস্তরণযুক্ত একটা চুল্লিতে নিবে, এরকম সিলিকা আস্তরণযুক্ত একটা চুল্লি নিতে হবে। গায়ে সিলিকা আস্তরণ দেওয়া আছে, বসানো আছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমরা কি করছি না তো আবার সেই বায়ু প্রবাহের নল, ধাতুমল বেরোনোর নল, ধাতু বেরোনোর নল সংযুক্ত করা থাকছে যেমন ছিল। এবার আমরা কি করলাম না তো ব্লিস্টার কপারটাকে নিয়েছি, ব্লিস্টার কপারটার মধ্যে অল্প বায়ু চালনা করে গলানো হচ্ছে। গলালে সঙ্গে সঙ্গে এর মধ্যে সালফার যেটা উপস্থিত থাকবে অক্সিজেন উপস্থিতিতে জারিত হয়ে SO2-তে কনভার্ট হবে। আর্সেনিক যেটা থাকবে অক্সিজেন উপস্থিতিতে জারিত হয়ে AS2O3-তে কনভার্ট হয়ে যাবে। আর তোমার যদি FeO থাকে, FeOর সঙ্গে SiO2 বিক্রিয়াতে FeSiO3 এটা গঠন হবে। তাহলে ধাতুমল আবার উৎপন্ন হলো, সে ধাতুমলকে তুমি আবার বাদ দিয়ে দেবে। এইভাবে তোমার এইভাবে তোমরা দেখছো কি যে কপারের মধ্যে যে অশুদ্ধিগুলো আছে সেগুলোর আংশিক নির্গমন করা হচ্ছে। এছাড়াও দেখা যায় এর সঙ্গে সঙ্গে স্বল্প পরিমাণে কিউপ্রাস অক্সাইড অর্থাৎ CO2S এটা থেকে যায়। এই CO2Sটাকে কি করা হয়, পরবর্তীতে অপসারণ করার জন্য এর মধ্যে তোমার কাঁচা কাঠের দণ্ড দিয়ে গলিত কপারকে ভালোভাবে নাড়ানো হয় এবং সেই সঙ্গে কাঁচা কাঠ যখনই ওই গলিত কপারে দেওয়া হচ্ছে তখন কী হবে, সেটা পুড়ে যাবে। পুড়ে গেলে কয়লায় পরিণত হবে। আর এই কয়লায় পরিণত হলে তোমার যে কোক চূর্ণটা আসছে সেই কোক চূর্ণটার সঙ্গে দেখা যায় যে ওই CO2 তার পুনরায় বিক্রিয়া হয়। তাহলে এইভাবে বিক্রিয়ার ফলে দেখা যাবে কি CO2টা কার্বন বিজারণে অংশগ্রহণ করছে, দিয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হচ্ছে, আর CO2টা ধাতব কপারে পরিণত হচ্ছে। এইভাবে আমরা প্রায় 99.5% বিশুদ্ধ কপার প্রস্তুত করতে পারি। এই বিশুদ্ধ কপারটাকে বলা হয় তাপ পিচ। কি বললাম, তাপ পিচ। এখানে 99.5% বিশুদ্ধ কপার, তাহলে টাপ পিচ। তাহলে কি করলাম না তো আমার এই বিশুদ্ধ কপারের মধ্যেও দেখা যাচ্ছে কি সামান্য CO2 থাকছে। তাহলে CO2 থেকে আমি যদি কপারটাকে ফিরে পেতে চাই তার জন্য কি হচ্ছে, কাঁচা কাঠ ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে।
এই কাঁচা কাঠ দিয়ে ওটাকে আলোড়ন করা হচ্ছে, এই ভিতরে যে ব্লিস্টার কপারটা আছে সেই ব্লিস্টার কপারটাকে আলোড়ন করা হচ্ছে, গলিত ব্লিস্টার কপার উত্তপ্ত অবস্থায়। তাহলে কাঁচা কাঠ সঙ্গে সঙ্গে কার্বনে পরিণত হবে, আর সেই কার্বন তখন কি করছে, CO2 এর সঙ্গে বিক্রিয়া করে ধাতব কপার এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপাদন করছে। এইভাবে আমরা যে কপারটা পাচ্ছি সেই কপারটাকে বলা হচ্ছে তাপ পিচ। এর মধ্যে 99.5% বিশুদ্ধ তামার অস্তিত্ব পাওয়া যায়। তাহলে এভাবেই আমাদের কপার ধাতু নিষ্কাশন করা। তাহলে ধাপগুলো নিশ্চয়ই বুঝতে পারলে। প্রথমে আমরা কি করলাম, প্রথম ধাপে আমরা করলাম কি, গাড়ি কর, তার জন্য ফেনাভাসন করলাম। ফেনাভাসনের পরে সেটাকে নিয়ে আমরা কি করলাম, তাপজারণ। তাপজারণের ফলে কি পেলাম, CO2S, FeS এবং FeOর মিশ্রণ। এই তাপজারিত আকরিকটাকে আবার আমরা কি করলাম, সিলিকা একটু মিশালাম, সিলিকা একটু মিশিয়ে কোক একটু মিশিয়ে উত্তপ্ত করলাম, যার ফলে দেখছি কি যে FeO যেটুকু তৈরি হয়েছিল সেই FeOগুলো FeSiO3 ধাতুমল হিসেবে বেরিয়ে যাচ্ছে, আর শেষ পর্যন্ত পড়ে থাকছে CO2S আর FeS। এবারে CO2S FeS এর এই মিশ্রণটাকে আমরা বললাম ম্যাট। এই ম্যাট থেকে পরবর্তীতে তৈরি করা হলো ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার প্রস্তুতির জন্য কি করলাম, একটা ডেসিমার কনভার্টার নিলাম, যার মধ্যে আমরা কোক চূর্ণ, সিলিকা যেরকম ছিল আর একটু মিশিয়ে দিয়ে সেটাকে ভালো করে উত্তপ্ত করছি, কিন্তু বায়ুর যে নলটা লাগানো আছে সেটা ঠিক মাঝামাঝি অবস্থানে আছে। মাঝামাঝি অবস্থানে থাকলে কি হয় না, তো সম্পূর্ণ CO2Sটা তোমার CO2তে রূপান্তরিত হতে পারে না। কিন্তু ওই ধাতুর মধ্যে যদি কোনো FeO থাকে, উদ্বায়ী কোনো অন্য কোনো অশুদ্ধি থাকে, সেগুলো উদ্বায়ী অক্সিডে পরিণত হচ্ছে, FeOগুলো FeSiO3 হিসাবে ধাতুমল হিসাবে বেরিয়ে যাচ্ছে, দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখছি কি ধাতব কপার উৎপন্ন হচ্ছে। আর ধাতব কপারের মধ্যে কিছুটা দ্রবীভূত SO2 থাকছে, সেই দ্রবীভূত SO2টা আস্তে 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 বেরিয়ে আসছে ধাতু জমে যাওয়ার পরেও। তখন ওটার গায়ে ওই SO2 গ্যাসের একটা ছোপ পড়ছে, এই SO2 গ্যাসের ছোপটাকে আমরা বলছি ব্লিস্টার কপার। এই ব্লিস্টার কপারটাকে মধ্যে দেখা যাচ্ছে কি 97 থেকে 98% বিশুদ্ধ তামা থাকছে। তাহলে সেটাকে আরও বিশুদ্ধ করার জন্য আমরা দুটো পদ্ধতির সাহায্য নিতে পারি। এক হচ্ছে তড়িৎ বিশোধন, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছি। আর দুই বললাম কি, তাপ বিশোধন। তাপ বিশোধনে কি করা হচ্ছে, ওই যে ম্যাট থেকে ব্লিস্টার কপার পেয়েছো, সেই ব্লিস্টার কপারটাকে পুনরায় সংগ্রহ করে আবার আমরা অক্সিজেনের সাহায্যে উত্তপ্ত করছি, গলাচ্ছি। তার ফলে যদি কোনো অশুদ্ধি হিসাবে সালফার, আর্সেনিক থাকে সেগুলো বেরিয়ে যাচ্ছে। যদি তোমার ওর মধ্যে সালফার, আর্সেনিক ছাড়াও যদি FeO থাকে তাহলে FeSiO3 হিসেবে বেরিয়ে যাচ্ছে, ধাতুমল তৈরি করছে। আর যদি CO2 থাকে সেটাকে বের করার জন্য ওর মধ্যে কাঁচা কাঠ দিয়ে ওটাকে আলোড়ন করা হচ্ছে, যেখান থেকে কোক তৈরি হচ্ছে। সেই কোক ওটাকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতব কপার এবং কার্বন মনোক্সাইড গ্যাসে পরিণত হচ্ছে। এইভাবে উৎপন্ন যে কপার তাকে আমরা বলছি কি তাপ পিচ। এর মধ্যে প্রায় 99.5% ধাতব কপার উপস্থিত থাকছে। তো যাই হোক, কপারটা শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা পরের আলোচনাগুলো শেষ করব।